যেটা পড়াচ্ছিলাম আন্তর্জাতিক সম্পর্ক চ্যাপ্টার। আন্তর্জাতিক সম্পর্ক চ্যাপ্টারের মধ্যে বেশ কত রকম প্রশ্ন আসবে। যেমন প্রথমে আমরা আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন পড়িয়েছিলাম, কাকে বলে যে বিবর্তন পড়িয়েছি। দ্বিতীয় যেগুলো পেয়েছিলাম একটা আদর্শবাদ, মানে আন্তর্জাতিক সম্পর্ক দৃষ্টিভঙ্গি, মানে আন্তর্জাতিক সম্পর্কটা কি ওটা দেখা। অ্যাপ্রোচ, তো কি পেয়েছিলাম অ্যাপ্রোচে যে আদর্শবাদী তত্ত্ব, যেখানে আমরা কি বলেছিলাম যে আন্তর্জাতিক সম্পর্ক খুব ভালো, মানে খুব ভালোভাবে চলবে, মানে মিলেমিশে চলবে, সহযোগিতার সম্পর্ক থাকবে, আইন কানুন মেনে চলবে, নিয়ম নীতির মেনে চলবে, মানে কোনো যুদ্ধ টুদ্ধ আর থাকবে না। এটা ছিল আদর্শবাদ। দ্বিতীয় যেটা পড়েছিলাম সেটা বাস্তববাদ। বাস্তববাদ মানে ছিল যে বাস্তবে, মানে বাস্তব পরিস্থিতি কি, বাস্তব পরিস্থিতি ওখানে যেটা বলা হয়েছিল যে বেশ একেবারে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে সহযোগিতার সম্পর্ক থাকবে, মিলেমিশে থাকবে, আইন কানুন মানবে, এটা ভালো ছেলের মতো একদম সম্পর্কটা চলবে। কিন্তু বাস্তববাদীরা কি বলছে না, বাস্তবে কিন্তু সেটা না। বাস্তবে ওরা দেখাতে চাইছে মানুষের স্বভাব হিংসুটে, কলহপ্রিয়, তারপরে যেন রাষ্ট্রগুলো অনিরাপদ। তো অনিরাপদ অবস্থায় একটা আর একটা রাষ্ট্র নিজ নিজ স্বার্থ নিয়ে চলে, মানে সবসময় একটা যুদ্ধের ঝুঁকি থাকে। তো যুদ্ধের ঝুঁকি থাকে, নিরাপত্তার জন্য একটা রাষ্ট্র সচেষ্ট হয়, আর একটা রাষ্ট্র সচেষ্ট হয়, এইভাবে একটা যুদ্ধের বাতাবরণ সবসময় তৈরি হয়। এরকমটা পড়েছিলাম আমরা বাস্তববাদী তত্ত্বে, যে বিভিন্ন রাষ্ট্রের সাথে বাস্তববাদী তত্ত্ব বা বাস্তববাদী তত্ত্বের নিরিখে সম্পর্কটা পেয়েছিলাম। এবার যেটা আমরা আজকে পাবো সেটা হচ্ছে মার্ক্সবাদ। মার্ক্সবাদ সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাখ্যা করার চেষ্টা করে। তো মার্ক্সবাদটা কি, একদম সোজা গ্রামীণ ভাষায় তোমাদের আলোচনা করছি, সেটা হচ্ছে মার্ক্সবাদটা কি। তো একজন চিন্তাবিদ, তার নাম ছিল কার্ল হাইনরিখ মার্কস। তো মার্ক্সবাদ তার নাম অনুসারে, বুঝতে পারছো যে কার্ল হাইনরিখ মার্কসের নাম অনুসারে কিন্তু মার্ক্সবাদটা তৈরি হয়েছে। বলা হচ্ছে মার্ক্সের নীতি এবং শিক্ষামালাই হলো মার্ক্সবাদ। তো মার্ক্স কি বোঝাতে চেয়েছিল, তৎকালীন সমাজে লক্ষ্য করা গেছিল যে সামাজিক যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা ছিল একবারে শোষণমূলক সম্পর্ক। আর্থিক বৈষম্য চরম আকার ধারণ করেছিল। তো কিভাবে আর্থিক বৈষম্য চরম আকার ধারণ করেছিল, সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে। তো উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে কিভাবে আর্থিক অবস্থা তোমার শোষণমূলক হয়ে যায়, কিভাবে আর্থিক অবস্থা বৈষম্যমূলক হয়ে যায়, ওটা সুন্দরভাবে মার্ক্স কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। এবং তিনি চেয়েছিলেন একটা সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে, যেখানে অর্থনৈতিক দিক থেকে মোটামুটি সব মানুষই প্রায় সমান, না হলে কাছাকাছি এরকম একটা অবস্থায় থাকবে। এমন একটা ধারণা কিন্তু আমাদের উপহার দিয়েছেন কার্ল মার্ক্স। তিনি বলেছেন যে বিশেষ করে যে মানুষ যে উৎপাদন ব্যবস্থায় অংশগ্রহণ করে, উৎপাদন ব্যবস্থা মানে যে কোনো জিনিস, ধরো কারখানা কেন্দ্রিক উৎপাদন বা আগে যেমন ভূমি কেন্দ্রিক উৎপাদন হতো, তো এই উৎপাদন ব্যবস্থায় কারখানাতে গিয়ে মানুষ সমবেত হয়। তো সমবেত হয়ে কি হয়, উৎপাদন হয়। তো একদিকে দেখা যাবে যে উৎপাদনের ক্ষেত্রে উপকরণের মালিক থাকে একজন, উপকরণের মালিক। তো উপকরণের মালিক বলতে ধরো কোনো একটা কিছু উৎপাদন হবে, তা উৎপাদন যে হবে, তো উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল লাগবে, একটা জায়গা লাগবে, একটা জায়গা লাগবে, তারপরে তোমার পুঁজি লাগবে। তো পুঁজির মালিক, যন্ত্রপাতির মালিক, কারখানার মালিক, কাঁচামালের মালিক কোনো একটা গোষ্ঠী হবে, কোনো একজন ব্যক্তি বা তার মতো অনেক ব্যক্তি হবে। তাহলে এই গোষ্ঠীগুলো এই সমস্ত জিনিসগুলো সরবরাহ করবে। আর কিছু মানুষ থাকবে যারা শ্রম শক্তি বিক্রি করবে, শুধুমাত্র শরীরটা নিয়ে আসবে, উৎপাদন ব্যবস্থায় অংশগ্রহণ করবে, শরীরটা বিক্রি করবে, তারপরে শ্রম বিক্রি করবে। তো কারখানাতে গিয়ে দেখা গেল একজন মানুষ তার যে শ্রম বিক্রি করলো, ধরো 500 টাকা 400 টাকা, সারাদিন খাটবো দিয়ে ও নিজের শ্রমটাকে বিক্রি করলো কার কাছে, পুঁজিপতির কাছে, যার হাতে টাকা আছে এবং উৎপাদনের উপকরণ আছে, তার কাছে বিক্রি করলো। এবার যে উৎপাদনটা হলো, সেই উৎপাদন মানে উৎপন্ন যে পণ্য দ্রব্য, সেটা মার্কেটে বিক্রি করে যে মুনাফাটা হবে, সেই মুনাফাতে দেখা গেল যে প্রচুর অঙ্কের একটা লাভ চলে আসলো।
এই লাভের অঙ্কটা কিন্তু সম্পূর্ণ ঢুকে গেল কোথায়? মালিক শ্রেণীর হাতে। আর যে শ্রম বিক্রি করেছিল তাকে প্রলেতারীয় বলা হয়, প্রলেতারীয়র হাতে ওই 350 টাকা বা 400 টাকা। তাহলে একদিকে দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ যারা শ্রম বিক্রি করে, সে কিন্তু ওই সামান্য একটা অংশ নিয়ে কোনো রকমের জীবন অতিবাহিত করছে, আর মোটা অঙ্কের রোজগার করে বিশাল আকারের একজন পুঁজিপতি হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে কারা? পুঁজিপতি শ্রেণী। তাহলে দেখা যাচ্ছে সমাজের দুটো শ্রেণী দাঁড়িয়ে গেল। একটা শ্রেণী যারা তোমার মালিক শ্রেণী, বা ওদেরকে কার্ল মার্ক্সের ভাষায় বলা হচ্ছে পুঁজিপতি শ্রেণী, পুঁজিপতি শ্রেণী। আর একটা শ্রেণীকে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে প্রলেতারীয় শ্রেণী বা মজদুর শ্রেণী। কেমন? তাহলে প্রলেতারীয় শ্রেণী, প্রলেতারীয়। তাহলে প্রলেতারীয় কারা? মজদুর শ্রেণী, মানে যারা শ্রম বিক্রি করে, নিজের শ্রমটাকে বিক্রি করে জীবন অতিবাহিত করে, এরা শ্রেণী, একটা শ্রেণী, এরা প্রলেতারীয় শ্রেণী। আর যারা মালিক শ্রেণী তারা হচ্ছে পুঁজিপতি শ্রেণী কার্ল মার্ক্সের ভাষায়। সমাজে দুটো শ্রেণী থাকে, সমাজে দুটো শ্রেণী, একদিকে মালিক শ্রেণী আর একদিকে শ্রমিক শ্রেণী। মালিক শ্রেণীর অঢেল টাকা, অঢেল রোজগার, আর শ্রমিক শ্রেণী কোনো রকমের জীবনটা অতিবাহিত করে। এইভাবে তৈরি হয়ে যায় প্রথমত যেটা, সেটাকে বলা হচ্ছে তোমার উৎপাদন ব্যবস্থা। তাহলে উৎপাদন ব্যবস্থা বা এটাকে উৎপাদন ব্যবস্থা, এটাকে বেস বলা হচ্ছে, বেস। তাহলে উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে একটা বেস তৈরি হলো, সমাজে একটা বেস তৈরি হলো। তার উপরে কি কি দাঁড়িয়ে থাকছে? বেসের উপরে দাঁড়িয়ে থাকছে তোমার রাজনীতি, আইন, সংস্কৃতি, যাই বলো সব দাঁড়িয়ে থাকছে। তাহলে এই রাজনীতি, আইন, সংস্কৃতি এগুলো নির্ভর করছে অর্থনৈতিক ব্যবস্থার উপর। কিরকম? অর্থনীতিতে যে ডমিনেট করবে, অর্থনীতিতে যে প্রভাবশালী, রাজনীতিতে সে প্রভাবশালী হবে। অর্থনীতিতে যে ডমিনেট করবে, মানে বেসে যে ডমিনেট করবে, আইনে সে ডমিনেট করছে। অর্থনীতিতে যে প্রভাব বিস্তার করছে, মানে বেসে যে প্রভাব বিস্তার করছে, সংস্কৃতি তারই। তোমরা চিন্তা করো, ব্রিটিশরা যখন ভারতবর্ষে এলো, তাহলে ব্রিটিশরা হয়ে গেল তোমার অর্থনৈতিক বেসটা কাদের হাতে চলে গেল? ব্রিটিশদের হাতে। আমরা তখন কি দেখলাম? আমরা আমাদের রাজনীতি হারালাম। ভারতীয়রা রাজনীতিতে প্রভাব বিস্তার ধীরে ধীরে কারা করলো? ব্রিটিশরা করে নিল। আবার আইন কাদের হাতে চলে গেল? ব্রিটিশদের হাতে চলে গেল। আমাদের যে পুরনো আইনগুলো ছিল সেগুলো সব ভ্যানিশ, ব্রিটিশদের মতো সবকিছু চলতে লাগলো। আবার দেখো সংস্কৃতিও ব্রিটিশদের অনুকরণ শুরু হয়ে গেল। আমরা কি করলাম? আমরা যে সমস্ত মানুষগুলো ছিলাম, মানে ভারতবাসী, তারা সাধারণত পায়জামা, পাঞ্জাবি, ধুতি এগুলো পরিধান করত। এটাই ছিল বাঙালির সংস্কৃতি। কিন্তু ইংরেজরা আসার পরে আমরা সংস্কৃতি পাল্টে ফেললাম। কেন? বেসটা কাদের হাতে চলে গেছিল? ইংরেজদের হাতে বেস চলে গেছে। অর্থনীতির ক্ষেত্রে ডমিনেট শ্রেণী কারা হয়ে গেছিল? ব্রিটিশরা হয়ে গেছিল। তারাই পুঁজিপতি শ্রেণী, আর আমরা সাধারণত শ্রম বিক্রিকারী শ্রেণীতে পরিণত হয়ে গেছিলাম। বিষয়টা বোঝা যাচ্ছে? তাহলে সমাজে দুটো শ্রেণী, ভালোভাবে বোঝার চেষ্টা করো। এমনি কিছু সমাজে দুটো শ্রেণী থাকে মার্ক্সের ভাষায়। একটা শ্রেণী ডমিনেট ক্লাস, প্রভাবশালী অর্থনীতির দিক থেকে, তারাই রাজনীতিতে প্রভাব বিস্তার করবে, তারাই আইনে প্রভাব বিস্তার করবে, তাদেরই হাতে সংস্কৃতি, তাদের সংস্কৃতির মানুষ অনুকরণ করবে। আর একটা শ্রেণী থাকছে যারা খেটে খাওয়া মানুষ, তারা অর্থনীতির দিক থেকে তোমার কি প্রভাবশালী শ্রেণী নয়, কোন রকমে বেঁচে আছে। তাহলে তাদের হাতে এগুলো কি থাকবে? আছে কি? দেখতে পাচ্ছ? থাকছে না। কার্ল মার্ক্স এই নিরিখে, অর্থনীতির নিরিখে রাজনীতিটাকে বিশ্লেষণ করতে চেয়েছেন। তাহলে কার্ল মার্ক্স যেখানে দেখাতে চেয়েছেন যে তাহলে সমাজে শ্রেণী আছে, শ্রেণী আছে। এবার যে শ্রেণীটা ধরো মোটেই পাওয়ারফুল নয়, যে শ্রেণীর হাতে অর্থ নেই, তারা কি কিছুই বুঝতে পারবে না যে অবস্থা কি? তারা যখন বুঝতে পারবে তখন তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে ক্ষমতা অর্জনের চেষ্টা চালাবে। আর পুঁজিপতি শ্রেণী সেই ক্ষমতা দিতে রাজি হবে না। তখন একটা সংগ্রাম শুরু হবে।
এটাকে বলা হচ্ছে শ্রেণী সংগ্রাম। তাহলে শ্রেণী সংগ্রাম কার কার মধ্যে থাকছে? দুটি শ্রেণীর মধ্যে। একটা শ্রেণীর হাতে পুঁজি, একটা শ্রেণীর হাতে কারখানা, একটা শ্রেণীর হাতে উপকরণ উৎপাদনের সব আছে, যাদের হাতে আছে টাকা, আর একটা শ্রেণী শুধুমাত্র শ্রম বিক্রি করে জীবনে বেঁচে আছে। এই দুই শ্রেণীর মধ্যে যে সংঘাত, সেটাকে বলা হচ্ছে শ্রেণী সংগ্রাম। তাহলে মার্ক্সবাদ বুঝতে গেলে শ্রেণী সংগ্রামের দরকার। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে পুঁজিবাদী শোষণ। তাহলে পুঁজিপতি, ভালো করে লক্ষ্য করো যে এই যে রোজগারটা হচ্ছে, এই যে তোমার ওই আর্থিক আর্ন হচ্ছে, মুনাফা, তাহলে মুনাফা কি শুধুমাত্র মালিকেরই? তাহলে শুধুমাত্র মালিকের না হয়ে শ্রমিকেরও তো কিছু প্রাপ্য ছিল। মুনাফা থেকে শ্রমিকের কিছু প্রাপ্য ছিল, কিন্তু তাকে কোনরূপ অংশ না দিয়ে তার শ্রমটাকে টোটালি শোষণ করা, তার শারীরিক শ্রম, কায়িক শ্রমের কোনো গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র ন্যূনতম একটা দাম দিয়ে কিনে নেওয়া হয়। আর বাদ বাকিটা টোটাল রোজগার করে নিচ্ছে কে? মালিক শ্রেণী, পুঁজিপতি শ্রেণী। তাহলে পুঁজিপতি শ্রেণী কাদের শোষণ করছে? এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষদের রক্ত শোষণ করে নিজেরা ফুলে ফেপে উঠছে। তাহলে এই দিক থেকে আমরা বুঝতে পারলাম যে পুঁজিবাদী ব্যবস্থায় এক ধরনের শোষণ থাকে। কাদের শোষণ করা হয়? যারা খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর মানুষ, তাদেরকেই শোষণ করা হয়। তৃতীয় যেটা, অর্থনৈতিক নির্ধারণবাদ আমরা আলোচনা করব। অর্থনৈতিক যে বিষয়টা তোমরা বুঝতে পারছো, সমাজে ওই একই জিনিস বারবারে আসবে। অর্থনৈতিক দিক থেকে একটা শ্রেণীর মানুষ সাবলীল হয়, ক্ষমতাবান হয়, তারাই কিন্তু সবকিছুরই মালিক হয়ে যায়। তাদেরই উপর নির্ভর করে, তাদেরই উপর নির্ধারণ করে রাজনীতি কাদের হাতে, আইন কাদের হাতে, সংস্কৃতি কাদের হাতে। তাহলে অর্থনীতি কিন্তু বাকি যে সামাজিক সম্পর্ক, সেটাকে কিন্তু অলরেডি নির্ধারণ করে দেয়। এটাকে বলা হচ্ছে অর্থনৈতিক নির্ধারণবাদ। আর সবশেষ যেটা, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ। এটা আন্তর্জাতিক স্তরে গিয়ে পৌঁছায়, বিশ্ব ব্যবস্থায় গিয়ে পৌঁছায়। দেখা যায় যে পুঁজিবাদী যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, যে সমস্ত রাষ্ট্র পুঁজিবাদী ব্যবস্থাকে সাপোর্ট করে, যে সমস্ত রাষ্ট্রের নায়করা পুঁজিবাদী মানুষের বা পুঁজিপতিদের তোমার সমর্থনে টিকে থাকে, সেই সমস্ত রাষ্ট্রগুলো তাদের নিজেদের পুঁজিপতিদের স্বার্থ রক্ষার জন্য তারা কি করে? অন্যান্য রাষ্ট্রগুলো, যে দরিদ্র রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোকে দখল করার চেষ্টা করে, সেই রাষ্ট্রগুলোকে নিজেদের কবজায় আনার চেষ্টা করে। তখন দেখা যায় যে জাতীয় স্তর অতিক্রম করে রাষ্ট্রগুলো সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে, যাতে করে তাদের উৎপাদিত পণ্য ওই রাষ্ট্রগুলোতে পৌঁছে দিতে পারে, কিংবা তোমার ওই দখলকৃত রাষ্ট্রগুলি থেকে কাঁচামাল আমদানি করে আরো পণ্য উৎপাদন করতে পারে। এইগুলো ঘটে। তোমরা লক্ষ্য রাখো যে আমেরিকা যুক্তরাষ্ট্র, মনে করো আরবের যে দেশগুলোকে কোথাও কোথাও বেস তৈরি করে রেখেছে, কখনো ওই রাষ্ট্রগুলোতে এমন এমন শাসক বসায় যারা হয়তো আমেরিকার কথা মতো উঠা বসা করবে। তাহলে এটা নয়া উপনিবেশবাদ। তোমার দেশের একটা শাসককে বসিয়ে দেবে কেন? ওইটাকে মার্কেট হিসেবে, ওই রাষ্ট্রটাকে মার্কেট হিসেবে ব্যবহার করে উৎপন্ন দ্রব্য ওখানে বিক্রি করবে, আবার ওখানকার কাঁচামাল নিয়ে যাবে। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে যে দ্বন্দ্বগুলো আসে, যে লড়াইগুলো আসে, সেগুলো কিন্তু কার্ল মার্কস যেটা বলছেন, সেটা কিন্তু অর্থনীতিকে কেন্দ্র করেই আসে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে যে লড়াইগুলো তোমার এই মধ্যপ্রাচ্যে হয়, সেগুলো কিসের লড়াই? সেগুলো অর্থের লড়াই। তেল আছে বলে লড়াই। ওই সমস্ত জায়গায় যদি তেল না থাকতো, তাহলে কোনো লড়াই হতো না। তাহলে দেখো, তেল, কাঁচামাল বলো বা তোমার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বলো, ওই তেল চাই। তেলকে কেন্দ্র করে লড়াইটা। আমরা যতই বলি যে আদর্শবাদ, তোমার ওই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আদর্শ প্রতিষ্ঠার জন্য, এটার জন্য, এগুলো খামাখা গল্প। সব লড়াইগুলো আসে কাকে কেন্দ্র করে? অর্থনীতিকে কেন্দ্র করে, মার্ক্সবাদ অনুযায়ী। এবার আমরা একটা একটা করে আন্তর্জাতিক ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলোকে দেখাই।
ধরো শ্রেণী সংগ্রাম, শ্রেণী সংগ্রাম আন্তর্জাতিক রাষ্ট্রগুলোকে প্রভাবিত করে কি করে না, আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করছে কি করছে না শ্রেণী সংগ্রাম, এটা দেখো। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রাষ্ট্রগুলো আছে, বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে কোন রাষ্ট্র, যেমন ধরো পরিষ্কার আমেরিকা যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র টোটালি পুঁজিবাদী রাষ্ট্র। আমেরিকার রাষ্ট্রনায়কগণ ওখানকার পুঁজিপতি শ্রেণীর কথা মতো চলে। এমনকি ধরো তুমি এখন যে ডোনাল্ড ট্রাম্প, তিনিও একজন পুঁজিপতি মানুষ। তাহলে পুঁজিপতিদের স্বার্থ রক্ষার জন্য যদি আমেরিকা চলে, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র টোটালি পুঁজিবাদী রাষ্ট্র। তাহলে এই রাষ্ট্র যখন অন্যান্য দরিদ্র রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করবে, তো জাতীয় স্তরে যেমন পুঁজিপতিরা শ্রমিক শ্রেণীকে শোষণ করে, ওই রকম ভাবে আন্তর্জাতিক স্তরে ওই ধনী রাষ্ট্রগুলো, পুঁজিপতি রাষ্ট্রগুলো এই গরিব রাষ্ট্রগুলিকে শোষণ করবে। এই গরিব রাষ্ট্রগুলো যখন বিষয়টা বুঝতে পারবে যে আমাদের শ্রম আত্মসাৎ করছে এবং আমাদের কাঁচামাল আত্মসাৎ করছে, আমাদেরকে ওই পুঁজিপতি রাষ্ট্র একটা বাজার হিসেবে ব্যবহার করছে, তখন এরা কিন্তু প্রতিবাদে মুখর হবে। তাহলে প্রতিবাদে মুখর হলেও কিন্তু লড়াই করে ওই সমস্ত ধনী রাষ্ট্রগুলোকে পেরে উঠবে না, তখন নিরন্তর একটা সংগ্রাম শুরু হবে। জাতীয় স্তরে এই সংগ্রামকে যখন শ্রেণী সংগ্রাম বলছি, আমরা আন্তর্জাতিক স্তরেও এই শ্রেণী সংগ্রামটা লক্ষ্য করছি। একদিকে পুঁজিপতি রাষ্ট্র আর একদিকে হতদরিদ্র রাষ্ট্রগুলির মধ্যে নিরন্তর যে সংগ্রাম চলে, সেটাকে বলা হচ্ছে শ্রেণী, আন্তর্জাতিক স্তরে শ্রেণী সংগ্রাম। দেখবা সাধারণ দরিদ্র রাষ্ট্রগুলো তারা কিন্তু পুঁজিপতি রাষ্ট্রগুলির দ্বারা শোষিত। এই পুঁজিপতি রাষ্ট্রগুলির শোষণকে কমাবার জন্য বা নিজেরা শোষণ থেকে বাঁচার জন্য নিরন্তর চেষ্টা চালালেও তারা কিন্তু পেরে উঠছে না। কিন্তু একটা লড়াই বা একটা সংগ্রাম কিন্তু থেকেই যাচ্ছে। এটাকে আমরা বলবো আন্তর্জাতিক ক্ষেত্রে শ্রেণী সংগ্রাম, এই তত্ত্ব প্রয়োগ। শ্রেণী সংগ্রাম তত্ত্বের প্রয়োগ করলে আমরা এটা দেখতে পাবো। দ্বিতীয় দেখো, পুঁজিবাদী শোষণ। অবশ্যই পুঁজিবাদী শোষণ আন্তর্জাতিক স্তরে আছে। আন্তর্জাতিক স্তরে একদম সহজ সরল ভাষায় মনে করো আমেরিকা যুক্তরাষ্ট্র কোনো একটা অস্ত্র আবিষ্কার করল, সেই অস্ত্রটা সে কোথায় বিক্রি করবে? তার চাইতে কোনো দরিদ্র রাষ্ট্রে বিক্রি করবে। তাহলে মোটা অঙ্কের একটা টাকা এখানে বিক্রি করবে। আবার দেখা যাচ্ছে যে ওই অস্ত্রটা বানাতে গিয়ে এই দেশের কাঁচামাল সে নিয়ে গেছে, কিংবা দেখা যাবে এই দেশের কোনো বিজ্ঞানীকে কাজে লাগিয়েছে, শুধুমাত্র বেতনের বিনিময়ে কাজে লাগিয়েছে। তাহলে যে দরিদ্র দেশগুলো, সেই দেশগুলোকে কাঁচামাল নিচ্ছে, পাকা মাল বিক্রি করছে, ওই দেশের শ্রমকেও আত্মসাৎ করছে। তাহলে মুনাফার জন্য ওই দেশগুলিকে চরম হারে শোষণ করছে কারা? পুঁজিপতি রাষ্ট্রগুলি। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রেও কার্ল মার্ক্সের এই থিওরি প্রযোজ্য যে পুঁজিবাদী শোষণ আন্তর্জাতিক ক্ষেত্রেও আছে। আর এই নিরিখে আন্তর্জাতিক সম্পর্ককে বিচার বিশ্লেষণ করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে যে ক্ষমতা দখলের লড়াই দুনিয়াতে, এটা কিন্তু নয়। আবার আইন শৃঙ্খলা ভঙ্গের কারণেই যে লড়াই, এটাও কিন্তু নয়। লড়াইয়ের মূল কারণ কার্ল মার্ক্স বলছেন, প্রথমে বললেন শ্রেণী সংগ্রাম, দ্বিতীয়ত বলছেন পুঁজিবাদী শোষণের কারণেই লড়াই হয়, সংগ্রাম হয় আন্তর্জাতিক স্তরে। তৃতীয় যেটা বলা হচ্ছে অর্থনৈতিক নির্ধারণবাদ। আমরা জাতীয় স্তরে যে অর্থনৈতিক নির্ধারণবাদটা দেখালাম, আন্তর্জাতিক স্তরে একই সেম কন্ডিশন দাঁড়াবে। কেন? পুঁজিবাদী রাষ্ট্রগুলোর হাতে কি আছে বলো? পুঁজি আছে, বিশাল পুঁজি। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে বাজেট, বিশাল অঙ্কের বাজেট, ব্যাপক পুঁজির মালিক। বিভিন্ন কারখানাগুলো কোথায়? ওদের দেশে আছে। আবার বাইরের কোন দেশের জমি নিয়ে সেখানে কারখানা করছে, ওরাই করছে।
ব্রিটিশরা করেছে, ফরাসিরা করেছে। তাহলে এরা যে কারখানাগুলো করে সেখানে পুঁজি ওরাই বিনিয়োগ করে এবং উৎপাদনের উপকরণ ওদেরই হাতে আছে, বিজ্ঞানী ওদের হাতেই আছে, সবকিছু করে। কিন্তু অনেক কাঁচামাল এই দেশগুলো থেকে তারা সংগ্রহ করে, আবার এই দেশগুলো থেকে শ্রম সংগ্রহ করে। তাহলে সস্তায় কাঁচামাল নিয়ে যায়, বিশাল অঙ্কের মুনাফা করে ওই রাষ্ট্রকে আবার বিক্রি করে, ওই রাষ্ট্রের শ্রমকে আত্মসাৎ করে দিয়ে দেখা যাচ্ছে দরিদ্র দেশগুলো পুঁজিপতি দেশগুলি দ্বারা চরমভাবে শোষিত হচ্ছে। কেন? বেসটা কাদের হাতে থেকে গেছে? পুঁজিপতি রাষ্ট্রগুলির হাতে। অর্থনৈতিক বেসটা ওদের হাতে থেকে গেছে, যার কারণে দরিদ্র দেশগুলি আরো দরিদ্র হচ্ছে, ধনী দেশগুলি আরো ধনী হয়ে উঠছে। বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে সম্পর্ককে যদি আমি আন্তর্জাতিক স্তরে দেখি তাহলে কিন্তু আমাকে অর্থনীতির উপরে ভর করে দেখতে হবে, তা না হলে আসল সত্য তুমি বুঝতে পারবে না। তা না হলে তো ওরা বলবে যে ওসামা বিন লাদেনকে মারার জন্য আফগানিস্তানের সাথে আমাদের লড়াইটা হয়ে গেল কেন? ওসামা বিন লাদেন ছিলেন একজন কট্টরপন্থী মুসলমান, আর কট্টরতা এই দুনিয়াতে থাকবে না। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অর্থনীতির মাপকাঠিতে বলা হয়নি। প্রত্যেকটা সম্পর্ক তুমি গ্রামে দেখো, সমাজে দেখো, সব সম্পর্কের পেছনে আছে কিন্তু অর্থনীতি। অর্থনীতিতে যে বলিয়ান সে কিন্তু বলিয়ান, সবকিছু তার ফেভারে চলে যাবে। গ্রামে দেখো, তাই না? কালকে ফেসবুকে দেখছিলাম বউ সার্ভিস করে, ছেলে কিছু করে। তাহলে বউ যখন বাড়িতে আসছে বর তড়িঘড়ি দরজা খুলে দিচ্ছে, বর তড়িঘড়ি ওকে জল এনে দিচ্ছে। তাহলে সম্পর্কটা কার দিকে চলে যাচ্ছে? বউয়ের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? অর্থনীতিকে কেন্দ্র করে। তো সমাজের প্রত্যেকটা সম্পর্ক যেন অর্থনীতিকে কেন্দ্র করে। অর্থনীতি যার হাতে, বাইবেল আমি কি দেখি যে আইন ফাইন যা আছে সব তার দিকে। ওই অর্থনীতির নিরিখেই আন্তর্জাতিক সম্পর্ককে বিচার বিশ্লেষণ করেছেন কে? কার্ল মার্কস। শেষ যেটা সেটা হলো সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদ তোমার লেনিন। মার্ক্সবাদী কারা? মার্ক্সবাদের প্রথমত আমরা মার্ক্সবাদকে খুঁজে পেলাম মার্কস এঙ্গেলস থেকে। পরবর্তীকালে বাস্তবায়িত করার চেষ্টা করেছিলেন কে এবং করেও ছিলেন? ভিআই লেনিন। তারপরে আরো অনেক মার্ক্সবাদী রয়েছেন, লুক্সেমবার্গ আছে, রোজা লুক্সেমবার্গ, এইভাবে প্লাবানাজ আছে, এরকম অনেক তোমার মার্ক্সবাদী রয়েছেন। তাদের মধ্যে আমরা লেনিনের নামটা অনেক শুনি। লেনিন একটা বই লিখেছেন, ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। কিরকম? পুঁজিবাদী রাষ্ট্রগুলি যখন নিজের দেশে শোষণ করে মালামাল হলো ধরো, তারপরে সেটাকে ছড়িয়ে দিতে চাইবে ওরা অন্যান্য রাষ্ট্রগুলি। তাহলে অন্যান্য রাষ্ট্রগুলি যখন সহজে মেনে নেবে না, তখন ওই রাষ্ট্রগুলির উপর আগে করত প্রত্যক্ষ আক্রমণ, সরাসরি সরাসরি আক্রমণ করে ওই রাষ্ট্রগুলিকে দখল করে নেয়। কারণ পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থাকে ছড়িয়ে দিতে হবে সারা পৃথিবীতে। আর পুঁজিপতিদের তো টাকার চাহিদা জীবনে মিটবে না, আরো চায়, আরো চায়, আরো চায়। তখন ওরা এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে বিনিয়োগ করতে উৎসাহী হলো, মার্কেট খুঁজতে উৎসাহী হলো, কাঁচামাল আমদানি করতে উৎসাহী হলো। যার কারণে এলো যুদ্ধ এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ। ব্রিটিশরা আমাদের দেশে উপনিবেশ চালিয়েছিল 200 বছর ধরে। টোটাল অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল, আমাদের অর্থনীতিকে লুটপাট করেছিল। মুর্শিদাবাদ সেই আমলে একটা বিশাল শহর ছিল, সেই আমলে একটা ধনী শহর ছিল।
আজকে মুর্শিদাবাদের দিকে তাকিয়ে দেখো, ব্রিটিশরা আসার পরে মুর্শিদাবাদকে আরো ধনী করে গেছে, এটা যা ছিল শোষণ করে শেষ করে গেছে, শেষ করে চলে গেছে। তাহলে পুঁজিপতিদের ওটাই কাজ, অন্য রাজ্যটাকেও ধ্বংস করে দেবে, আর্থিকভাবে শোষণ করে শেষ করে দেবে। তা এইটা ছিল ওদের সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ। আর শেষ আজকে যেটা চলছে সেটা নয়া উপনিবেশবাদ। নয়া উপনিবেশবাদে সরাসরি তোমার দেশকে ওরা দখল করবে না, তোমার দেশের এমন কোন লোককে সিংহাসনে বসিয়ে দেবে যেই লোকটা পুঁজিবাদী রাষ্ট্রের কথা মতো কাজ করবে। তাহলে পুঁজিবাদী রাষ্ট্রটিকে আর তোমার মার্কেটের জন্য অসুবিধায় পড়তে হবে না, কাঁচামাল সংগ্রহের জন্য অসুবিধায় পড়তে হবে না, আর্থিক দিক থেকে কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে না কাকে? ওই পুঁজিবাদী রাষ্ট্রটিকে। তাহলে আজকের যুগেও যে নয়া উপনিবেশবাদের মধ্য দিয়ে তোমার আন্তর্জাতিক সম্পর্কটা পরিচালিত হচ্ছে। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে বাক্সবাদীরা বলছে আমরা দেখব কোন নিরিখে, শ্রেণী সংগ্রামের নিরিখে সম্পর্ক দেখব, আমরা দেখব পুঁজিবাদী শোষণের নিরিখে আন্তর্জাতিক সম্পর্ক, আমরা দেখব অর্থনৈতিক নির্ধারণবাদের নিরিখে আন্তর্জাতিক সম্পর্ক, আমরা দেখব সাম্রাজ্যবাদের নিরিখে আন্তর্জাতিক সম্পর্ক। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে বাক্সবাদ যেটা চেয়েছেন সেটা হচ্ছে সবকিছুর মূলে কোনটা রয়েছে? অর্থনীতি। সবকিছুর মূলে রয়েছে অর্থনীতি। এইভাবে জাতীয় স্তর থেকে শুরু করে আন্তর্জাতিক স্তর পর্যন্ত একটা বৈষম্য চলছে, আর্থিক বৈষম্য। কার্ল মার্ক্সের যেটা আশা সেটা হচ্ছে বিশ্বব্যাপী বিপ্লবের মধ্য দিয়ে, বিশ্বব্যাপী বিপ্লবের মধ্য দিয়ে। দেখো, যারা আদর্শবাদী, যারা লিবারেলিজম, তারা কিন্তু কখনোই বিপ্লবের কথা বলে না। তারা কি চায়? তারা সাংবিধানিক উপায়ে ভোটাধিকার প্রয়োগ করে সরকার পরিবর্তন করতে হবে এমন কথাটা বলে। কিন্তু মার্ক্সবাদীরা যেটা চায় বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীব্যাপী টোটালি পুঁজিবাদী ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। পুঁজিবাদী ব্যবস্থাকে ধ্বংস করে দিলে একটা সমতা প্রতিষ্ঠা হবে, পৃথিবীর মানুষ তখন মুক্তি পাবে। মার্ক্সবাদ কিন্তু কোনো জাতীয় স্তরের একটা মতবাদ নয়, মার্ক্সবাদ আন্তর্জাতিক স্তরের একটা মতবাদ। কোন একটা রাষ্ট্রের মধ্যে সমতা প্রতিষ্ঠা করে মার্ক্সবাদ থেমে থাকতে রাজি নয়। আন্তর্জাতিক স্তরে সারা পৃথিবীব্যাপী এরা শোষিত মানুষের পক্ষে, মজদুর মানুষের পক্ষে এরা আওয়াজ তুলতে চায় মার্ক্সবাদীরা। তোমরা দেখবা মার্ক্সবাদীরা যখন আওয়াজ তোলে তখন এরা দুনিয়ার মজদুর এক হোক। এরা কোন একটা জায়গার মজদুরের কথা বলে না, পৃথিবীর মজদুরের কথা, পৃথিবীর শোষিত, বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত মানুষের কথা বলে মার্ক্সবাদীরা। এবং জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তর পর্যন্ত তাদের যে মতবাদ, এরই নিরিখে আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে সারা পৃথিবী থেকে শোষণের অবসান চাই। আর অর্থনীতির ক্ষেত্রে একদিকে পুঁজিপতি শ্রেণী, একদিকে শোষিত শ্রেণী, এটারও অবসান চাই এবং সাম্য ব্যবস্থা প্রতিষ্ঠা করার পক্ষে মার্ক্সবাদীদের আন্দোলন। এবং মার্ক্সের এটাই হলো তোমার শিক্ষা এবং মার্ক্সের এটাই হলো নীতিমালা। মার্ক্সের এই শিক্ষা এবং নীতিমালার নাম মার্ক্সবাদ, যেটা শুধু জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তর পর্যন্ত পরিব্যাপ্ত।